বনুকে আমার সাথে ঢাকা আনতে চেয়েছিলাম। তখন বনুকে এনে কোথায় রাখতাম? আমার পকেটে ছিল ২,০০০ টাকা। কোথায় থাকবো এটাই বুঝতে পারছিলাম না। বনুকে আনলে রাস্তায় রাখতে হতো। ভাবলাম নিজেকে একটু গুছিয়ে নিয়ে বনুকে ঢাকা শহরে নিয়ে যাব। কিন্তু যতটা সহজ ভেবেছিলাম, কাজটা তত সহজ ছিল না। নিজেই ঠিক করে খেতে পারতাম না। বনুকে এনে কী করতাম? প্রথম কয়েক মাস ক্লাস করার পর ছুটি পেয়ে গ্রামে ছুটে যাই বনুকে দেখতে। বনুকে ছেড়ে এটাই আমার প্রথম দূরে থাকা ছিল। বাড়ির দরজায় পা রেখেছিলাম হাসবো বলে, কিন্তু দরজায় পা রাখতেই ঘর থেকে বনুর চিৎকার শুনে ঘরে দৌড়ে গেলাম। দেখলাম বনু মাটিতে শুয়ে ২ হাতে গলা ধরে কাঠা মুরগির মতো ছটফাচ্ছে। পাশে আমার সৎবোন চুপচাপ দাঁড়িয়ে দেখছিল। আমি দৌড়ে গিয়ে বনুকে ২ হাতে জড়িয়ে নিয়ে বললাম, কি হয়েছে বনু? বনু শুধু গলা দেখাচ্ছিল। কিছুক্ষণ পর আর আওয়াজ বের হচ্ছিল না বনুর গলা দিয়ে। আমি সময় নষ্ট না করে বনুকে নিয়ে হসপিটালে যাই। ডক্টর বনুকে দেখে বলে, বনুকে কস্টিক সোডা খাওয়ানো হয়েছে, এর ফলে গলার ভেতর পড়ে গিয়েছে। দেরি করিনি বলে বাঁচাতে পেরেছে। তবে বনু আর কখনো কথা বলতে পারবে না, কিন্তু অপারেশন করালে কথা বলতে পারবে, যদিও সম্ভাবনা খুব কম। কথাগুলো শুনে পুরো দুনিয়া কেঁপে উঠেছিল আমার। অপারেশন করাতে অনেক টাকার প্রয়োজন। আমি তো ৩ বেলা খেতেই পারি না। অপারেশন করাবো কি করে? চুপচাপ বাড়ি ফিরলাম বনুকে নিয়ে। এরপর জানতে পারলাম আমাকে নিয়ে সৎ মা সৎ বোন অনেক উল্টাপাল্টা কথা বলছিল। বনু দুটো কথার উত্তর দিয়েছিল বলে সকাল আর তার মা মিলে কার থেকে যেন এসে বানিয়ে তার বোনকে অন্য নাম দিয়ে খাইয়ে দিয়েছে। আমি কিছু বলার ভাষা খুঁজে পাচ্ছিলাম না। বাবার কাছে গিয়ে বললাম, বাবা, তোমার বউ আর মেয়ে আমার বোনের গলা পরিয়ে দিয়েছে, এখনও কিছু বলবে না তুমি? বাবার উত্তর ছিল, তোমার বোনের গলায় আওয়াজ বেড়ে গিয়েছিল, ওরা শাস্তি দিয়েছে, এখানে আমি কি বলবো? সেদিন বাবার কথা শুনে এত অবাক হয়েছিলাম, এত কষ্ট হচ্ছিল, শুধু বাবাকে দেখছিলাম। পরের মানুষকে কি বলবো, যেখানে নিজের বাবাই এসবকে সাপোর্ট করে। বনু ঘরের কোনায় বসে কাঁদছিল। আমি কিভাবে সান্ত্বনা দিব বনুকে? আমার নিজেরই কাঁদতে ইচ্ছে করছিল। তবু নিজেকে সামলে বনুকে জড়িয়ে ধরে সান্ত্বনা দিলাম। যাদের কেউ নেই তাদের আল্লাহ আছে, ওই জানোয়ারগুলোর বিচার আল্লাহই করবে। কথাগুলো বলে সৌম্য লম্বা করে শ্বাস ফেলে। সাধনের চোখের কোণে জল চিকচিক করছে। হঠাৎ সৌম্য রাগান্বিত স্বরে বলে, ওই বাবা নামক জানোয়ারকে যদি কখনো কুকুর ছিঁড়েও খায়, আমি এক পা আগাবো না ওকে বাঁচাতে। শুধু চেয়ে চেয়ে দেখব। কথাটা বলতে গিয়ে সৌম্যর গলা ধরে আসে। মনে পড়ে ছোটবেলার কথা, যখন তার বাবা তাকে ঘাড়ে নিয়ে গ্রাম ঘুরত। মন বলে পারবে না হয়তো। একদিন হলেও বাবা তার মাথায় স্নেহের হাত বুলিয়ে দিয়েছিল। এসব ভাবলে রাগ পড়ে গিয়ে কষ্টরা এসে ভিড় করে। মানুষ কেন বদলে যায়? সৌম্য নিজেকে সামলে নিয়ে ভারী গলায় বলে, ছুটি শেষে বনুকে রেখে আসতে মন সায় দিচ্ছিল না। একবার ভাবলাম পড়া বাদ দিয়ে দেব। বনু নিজে আমাকে ঠেলে পাঠালো, বুঝদারের মতো বোঝালো, সে না পড়লে তারা তো এই বাড়িতে সারা জীবন পড়ে থাকবে, আর সন্ধ্যা আরও সাবধানে থাকবে। ওরা আর কিছু করতে পারবে না। এরপর এভাবেই আমার অনার্স শেষ হলো। মাস্টার্সের ফার্স্ট ইয়ার শেষ হলো। সেকেন্ড ইয়ারের শেষে জানলাম বনুকে বাবা বিক্রি করে দিয়েছে। কতবার ঠিকানা জানতে চাইলাম, কেউ বনুর ঠিকানা দিল না। দিনগুলো যে কিভাবে পার করেছি একমাত্র আমি জানি। আর তারপর হঠাৎ বনুর খোঁজ পেয়ে গেলাম। বিনিময়ে ইরাবতীকে কত কাঁদালাম। সৌম্যর আওয়াজ ক্ষীণ হয়ে আসে। সাধন জিজ্ঞেস করে, ইরাবতীকে? সৌম্য দু হাতের মাঝে মুখ ঠেকিয়ে ধরা গলায় বলে, ইরাবতী আমায় খুব ভালোবাসে, এতটা ভালোবাসে যে ভালোবাসার যোগ্য আমি নই। ওকে কোনোদিন একটু হাসাতে পারিনি। ও আমাকে ভালোবেসে হাসতে ভুলে গিয়েছে, পেয়েছে শুধুই কষ্ট। এরপর সৌম্য সাধনের দিকে বেচা চোখে তাকায়, একটু হেসে বলে, জানো সাধন, ইরাবতী আমার পা ধরেছিল ওর সাথে থাকার জন্য, কিন্তু আমি তাকে ফিরিয়ে দিয়েছি। ওর থেকে কথা নিয়েছি, ও যেন ওর মতো বড় ঘরের কাউকে বিয়ে করে নেয়। কত স্বার্থপর আমি। কথাগুলো বলে থেমে থাকে। এরপর ভাঙা গলায় বলে, ইরাবতীর খাতায় এই পৃথিবীর সবচেয়ে স্বার্থপর মানুষটা আমি। হয়তো সারা জীবন আমিই থাকব। আমাদের মতো মধ্যবিত্ত নিম্নবিত্তরা ভালোবেসে কখনো মহান হতে পারে না, বরং তারা ভালোবাসা নামক অধ্যায়ে সবচেয়ে স্বার্থপর হিসেবে আখ্যায়িত হয়। এটাই আমাদের নিয়তি। এরপর একটু থেমে সৌম্য আবারও বলে, আমি আর বোনও বেশ অনেকটা সময় বাবা মায়ের আদর পেয়েছিলাম। তারপর একদিন মা মারা গেল, আর বাবা বদলে গেল। আমাদের অবস্থা অতই সাগরে হাবুডুবু খাওয়ার মতো হলো। এই যেমন আল্লাহ আমাকে আর বোনুকে নদীর তীরে খুব সুন্দর একটা নৌকা উপহার দিয়েছিল। বোকা আমি আর বোনু ভেবেছিলাম পুরো নদী আনন্দে ভ্রমণ করবা, কিন্তু আল্লাহ আমাদের নদীর মাঝখানে এনে ফেলে দিয়েছে। আর তারপর যতবার সাঁতরে উঠতে গিয়েছি, কেউ না কেউ এসে পানির মাঝে ঠেসে ধরেছে, দম আটকে আসতো আমাদের। আর তখনই আল্লাহ ঘোষণা করত, আমাদের হায়াত এখনও বাকি, দুঃখ পাও বাকি, এভাবেই বেঁচে আছি আমরা। সাধন মলিন মুখে সৌম্যর দিকে চেয়ে আছে। সৌম্য উঠে দাঁড়িয়ে বলে, বনুকে পেয়ে খুব খুশি হয়েছিলাম। অনেক দিন পর একসাথে বসে খেতে চেয়েছিলাম, কিন্তু ওই যে দুঃখ ছাড়া আমাদের জীবন অপূর্ণ। তাই আমাকে কেউ এসে চাকু মেরে গেল, আর আমার বোনকে রেপ করার চেষ্টা করলো। যখন আমার বোন শ্বাস আটকে ছটফট করতে লাগলো, তখন আল্লাহ আবারও বাঁচিয়ে নিল,
নতুন দুঃখ দেওয়ার জন্য। এই যে খারাপ লোকেরা আবারও আমাদের পিছু নিল। সাধন শার্টের হাতা দিয়ে চোখ মুছে সৌম্যকে জড়িয়ে ধরল। সৌম্য অবাক হলো না, সাধন খুব নরম মনের মানুষ, এটুকু সময় চিনেছে সে। সাধন মৃদুস্বরে বলে, সন্ধ্যার অপারেশন আমি আর তুমি দুজনেই মিলে করাবো, তুমি এটা নিয়ে চিন্তা করো না, কেমন? সৌম্য কিচ্ছু বলল না। সৌম্য আর সাধন বাইরে বেরিয়ে আসার পরপর সন্ধ্যা, সোহা আর সৃজা বাইরে বেরিয়েছিল। সৌম্যর বলা সব কথা শুনে সৃজা আর সোহা বিস্ময় দৃষ্টিতে তাকিয়ে আছে। দুজনের চোখ জোড়া অসংখ্য বার ভিজেছে। সোহা সন্ধ্যার গলায় হাত দিয়ে বলে, সন্ধ্যা, আমার অনেক খারাপ লাগছে জানো।